সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব ক্লাস 7-এর অঙ্ক বইয়ের অনুপাত অধ্যায়টা নিয়ে। তবে এই অঙ্কগুলো করতে গেলে তোমাকে বেশ কিছু জিনিস আগের থেকে জানতে হবে, এবং শেষে আমরা কোষে থেকে 2.1-এর মোটামুটি 5-7টা অঙ্ক শেষে নিয়ে আলোচনা করব। তবে এই অঙ্কগুলো করতে গেলে তোমাকে বেশ কিছু জিনিস আগের থেকে জানতে হবে, সেইগুলো একটু জেনে নিই। তাহলে প্রথমেই যেটা জানবো যে অনুপাত কি জিনিস, বোঝা গেল? তাহলে তুমি মনে রাখবে, দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনা করাকে অনুপাত বলে। মানে কিরকম, একটু উদাহরণ নিয়ে বুঝে নেই। ধরো আমি এখানে লিখলাম 2 কেজি চাল, 2 কেজি চাল, আর এখানে লিখলাম 3 কেজি ডাল, তাই তো? 3 কেজি ডাল। আমি যেটা বলছি সেটা কিন্তু মানে ওই যেটা বললাম প্রথমে তার সাথে মিলিয়ে চেক করবে। কি বললাম? দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনা করাকে কি বলা হয়? অনুপাত বলা হয়। দেখো, এই একটা আর এই একটা, তাহলে দুটো হয়ে গেল। আর কি বললাম? সমজাতীয় রাশি। রাশি মানে কি? যা দিয়ে কোনো কিছু মাপা হয়। তাহলে দেখো, এখানে এই চালটা কি দিয়ে মাপা হচ্ছে? তুমি বলবে কেজি, তাহলে এইটা হবে এখানে রাশি, তাই তো? একইভাবে এখানে রাশি কোনটা তুমি বলো? এখানে দেখো, ডালটা কি দিয়ে মাপা হয়? কেজি, তাই তো? তুমি তো বলো না বাজারে গিয়ে আমার 2 লিটার ডাল দাও, কি বলো? 2 কেজি ডাল দাও, তাই তো? তাহলে এইটা দিয়ে মাপা হচ্ছে, তাহলে এটাকেও কি বলবো? রাশি বলবো। বোঝা গেল আশা করি। তাহলে দেখো, কি বললাম? দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনা করাকে অনুপাত বলে। তাহলে দেখো, যা দিয়ে মাপা হয় তাকে কি বলে? রাশি বলে। তাহলে দেখো, এখানে রাশিটা কি? কেজি, এখানে রাশিটা কি? কেজি। তাহলে এই দুটোকে যদি আমি তুলনা করি তাকেই আমরা কি বলবো? অনুপাত বলবো। ধরো আমি এখানে বললাম যে কার কাছে জিনিস বেশি আছে, তাহলে তুমি বলবে এটা 2 কেজি, ওটা 3 কেজি। বেশি কার কাছে? মানে এইটাই বেশি, তাই তো? তাহলে এই দুটোর মধ্যে তুলনা করলে তাকে অনুপাত বলতে পারবো। কিন্তু আমি ধরো এখানে এই কেজিটা কেটে এখানে করে দিলাম, কি করে দিলাম? টাকার ডাল, মানে 3 টাকার ডাল, তাই তো? এবার তুমি বলবে ডালটা কি দিয়ে হিসাব করা হচ্ছে? টাকার হিসাব করা হচ্ছে। তাহলে তখন এটাকে আমরা রাশি বলবো। মানে যা দিয়ে হিসাব করা হবে, মাপা হবে কোনো কিছুকে, তাকে কি বলবো? রাশি বলবো। তাহলে দেখো, এইবার এইটা আর এইটার মধ্যে তুলনা করলে তাকে কি অনুপাত বলতে পারবো? বলতে পারবো না। এখানে কিন্তু এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনা। দেখো, এখানে রাশিটা কি? কেজি, কিন্তু এখানে রাশিটা কি? টাকা। কেজি টাকা দুটো আলাদা জিনিস, তাহলে এই দুটোর মধ্যে কিন্তু তুলনা করা যাবে না। তাহলে এটাকে আমরা অনুপাত বলতে পারবো না। অনুপাত মানে কি? রাশি দুটো একই হতে হবে। বোঝা গেল তাহলে কি জন্য করলাম? তাহলে এইগুলো কিন্তু খেয়াল করতে হবে। বোঝা গেল আশা করি। আর অনুপাতকে কিরকম ভাবে প্রকাশ করা হয়? এইরকম দুটো ডট দিয়ে, মানে বিসর্গ মতো একটা চিহ্ন দিয়ে। বোঝা গেল? তাহলে অনুপাতকে এরকম বিসর্গ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা কি বলবো? 2 কেজি চাল আর 3 টাকার ডাল, এটা কিন্তু অনুপাত হবে না, কিন্তু আমি বোঝানোর জন্য এখানে দিলাম কি, এইটা অনুপাতের চিহ্ন, মানে দুটো বিসর্গ। এবার অনুপাতের বিভিন্ন শ্রেণী বিভাগ আছে, লঘু অনুপাত, গুরু অনুপাত, সেগুলো আমরা একটু পরে যাচ্ছি। তাহলে অনুপাতটা মোটামুটি কি জিনিস বুঝে নিলাম। এইবার আমরা লঘু অনুপাত, গুরু অনুপাত, এইগুলো কি জিনিস একটু আলোচনা করছি। তাহলে এটা মুছে দিলাম। তাহলে আমরা লঘু অনুপাত, গুরু অনুপাত জানার আগে আরেকটা জিনিস একটু জেনে নিই। তাহলে সেইটা জানার জন্য আমি আগের উদাহরণটা নিচ্ছি। কি? 2 কেজি চাল, আর কি ছিল? 3 কেজি ডাল, তাই তো? ওই উদাহরণটাই নিই, 3 কেজি ডাল নিলাম। এইবার দেখো, এই দুটোর মধ্যে আমি তুলনা করলে তাকে কি বলবো? অনুপাত বলবো। এবার তুমি ভেবে দেখো, তুলনা কি করা যাবে? দেখো, এখানে রাশিটা কি একই? দেখো, রাশি মানে কি? যা দিয়ে মাপা হয়। এখানে মাপা হচ্ছে কি দিয়ে? কেজি দিয়ে। এখানে দেখো মাপা হচ্ছে কি দিয়ে? কেজি দিয়ে। তাহলে দেখো, এটাও কেজি, এটাও কেজি, তাহলে একই জিনিস, তাহলে তুলনা করা যাবে। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? অনুপাত বলতে পারবো। আর অনুপাতের চিহ্নটা কি হয়? একটু আগে দেখালাম, বিসর্গ, তাই তো? এবার দেখো, আমি কেজি দিয়ে কি মাপছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট কোনটা? কোন রাশিতে মাপছি। বোঝা গেল? তাহলে এই চালটা আমার দেওয়ার দরকার নেই, তাহলে এটা আমি নাও দিতে পারি। এই সাইডে একইভাবে ডালটা আমি নাও দিতে পারি। তার মানে অনুপাতের ক্ষেত্রে আমি কি লিখবো? প্রথমে সংখ্যাটা আগে লিখবো, আর শেষে কি লিখবো? কি লিখবো শেষে? রাশিটাকে লিখবো। তাহলে এইটা কিন্তু বুঝতে হবে। এইবার দেখো, এখানে কিন্তু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এই দু সাইডে সেম জিনিস থাকলে মনে রাখবে অনুপাতে কেটে যায়। তাহলে এই কেজি কেটে গেল, তাই তো? তার মানে এখানে আর কোনো কিছু আছে? নেই। এই রকম এই এটাকে যা দিয়ে মাপ হয়, একটু আগে শিখলাম, যা দিয়ে কোনো কিছু মাপ হয় তাকে কি বলে? একক, সরি, রাশি বলে। এই রাশিকেই আর একটু ভালোবাসায় তোমরা যখন ভৌতবিজ্ঞান নিয়ে পড়বে বড় ক্লাসে, তখন জানতে পারবে। 8-9 আছে, তাকে কি বলে? একক বলে, তাই তো? তাহলে দেখো, এখানে একক, এই একক আর এই একক দুটো কেটে গিয়েছে, তাই তো? তাহলে আমরা বলতে পারি যে অনুপাতের কোনো একক নেই, সব তো কেটে গিয়েছে, তাহলে একক নেই। এই যে বাংলায় লেখা আছে কেজি, কেজি, এইগুলোকে একক বলে। তাহলে দেখো, এখানে এটা ওটা দু সাইড সেম জিনিস হলে কেটে যায়, এগুলো তোমরা শিখে এসছো আর শিখছে, তাই তো? তাহলে এই দুটো কেটে গিয়েছে, মানে এর কোনো একক নেই। তাহলে অনুপাত কি হয়? একক বিহীন হয়। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে
আশা করি বোঝা গেল এই পর্যন্ত। তাহলে আমি একটু এটা বোঝার জন্য এটা আমি মুছে দিলাম। তাহলে আমি প্লেন লিখছি, ওই যেটা ছিল 2 আর এখানে লিখলাম 3, ওই কেজি কেটে গিয়েছিল, আলটিমেটলি এটাই পড়েছিল, আর মাঝখানে কি ছিল, বিসর্গ ছিল, ওইটাই আমি দেখে দেখে লিখলাম। বোঝা গেল আশা করি। এটা একটু বড় করে দিই। এইবার দেখো, এই প্রথমে যেটা থাকে এই অনুপাতে, মানে এই চিহ্নটার প্রথমে যেটা থাকে তাকে বলে পূর্বপদ, মানে আগের পদ। পূর্ব মানে আগে, তাই তো। আর শেষেরটাকে বলে উত্তর পদ। মনে থাকবে, উত্তর পদ। এগুলো কিন্তু বুঝতে হবে। প্রথমটাকে বলে পূর্বপদ আর শেষেরটাকে বলে উত্তরপদ। এইবার এই পূর্বপদ যদি বড় অথবা ছোট হয়, সেই হিসেবে অনুপাতের একটা নাম হয়। একইভাবে পূর্বপদ যদি বড় অথবা ছোট হয়, মানে এক কথায় ছোট বড় হলে অনুপাতের বিভিন্ন নাম হয়, সেই নামগুলো একটু আমরা জেনে নিই। দেখো কি হবে এখানে। তাহলে এটা বোঝা গেল আশা করি। এইবার দেখো, এখানে এটা কত, 2, আর এখানে এটা কত, 3। তাহলে তুমি এক কথায় মনে রাখবে, যদি প্রথমটা ছোট হয় তাকে বলবো লঘু অনুপাত। কি বলবো? প্রথমটা যদি ছোট হয় তাকে বলে লঘু অনুপাত। প্রথমটা ছোট মানে কি? পূর্বপদ ছোট। দেখো প্রথমকে কি বলে? পূর্বপদ। তাহলে পূর্বপদ যদি ছোট হয় যে অনুপাতে, তাকে কি বলে? লঘু অনুপাত। একইভাবে আমি যদি উল্টোটা বলি, আমি এইরকম লিখলাম 3:2, একটা অন্য অনুপাত নিলাম এইটা, তাই তো। তাহলে দেখো এর প্রথম পদটা কি, বড়, তাই তো। তাহলে এটা দেখো, এইটার থেকে এটা বড়, তো তাহলে প্রথম পদটা যদি বড় হয় এটাকে বলবো গুরু অনুপাত। গুরু মানে মনে রাখবে বড়। তাহলে এটাকে বলবো গুরু অনুপাত। বোঝা গেল? আর উপরেরটা কি ছিল? লঘু অনুপাত। এগুলো তোমরা 6 এ পড়েছো, তাও আমি এখানে একটু আলোচনা করে দিলাম ডিটেলসে। লঘু অনুপাত, তাই তো। মানে প্রথম পদ যদি এক কথায় বড় হয় তাকে বলবো, প্রথম পদ বড়, দেখো এটা প্রথম পদ, এর থেকে এটা বড়, তাই তো। তাহলে এটা বড় হলে তাকে আমরা বলবো গুরু অনুপাত। একইভাবে যদি এটা ছোট হয়, উপরেরটাই দেখছিলাম, যদি এটা ছোট হয় তাকে কি বলে? লঘু অনুপাত। এইটাই কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। জিজ্ঞাসা করবে যে লঘু অনুপাতের ক্ষেত্রে এখানে দিয়ে দেবে পূর্বপদ, পূর্বপদ, তারপর এখানে একটা ছক দিয়ে দিবে, দিয়ে বলবে এখানে উত্তরপদ, তাই তো, উত্তরপদ। আর এখানে বলবে এই লেস দেন আর গ্রেটার দেন, এই দুটো চিহ্ন বসাতে হবে। তাহলে কি করবে তুমি? কি অনুপাতের ক্ষেত্রে বললাম আমি? লঘু অনুপাত। তাহলে লঘু অনুপাতে কি হয়? প্রথমটা ছোট, মানে পূর্বপদ কি হয়? ছোট, তাই তো। তাহলে পূর্বপদ যেহেতু ছোট লঘু অনুপাতে, তাহলে হামুকটা কার দিক বসবে? উত্তরপদের দিকে। পূর্বপদ যদি ছোট হয় তাহলে কে বড়? উত্তরপদ বড়, তাহলে হামুকটা কি এর দিকে বসবে। এটা কার ক্ষেত্রে? লঘু অনুপাতের ক্ষেত্রে। কিন্তু যদি আমি গুরু অনুপাতের ক্ষেত্রে বলি তাহলে কি হয়? গুরু গুরু অনুপাতের ক্ষেত্রে কি হয়? পূর্ব পদটা কি হয়, মানে প্রথম পদটা কি, বড়। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা উল্টে যাবে। তাহলে পূর্ব পদটা কি হবে, মানে হামুকটা কার দিকে থাকবে? পূর্ব পদের দিকে। এগুলো কিন্তু তোমরা জানো, অত ডিটেলস আমি ব্যাখ্যা করছি না। বোঝা গেল এই পর্যন্ত? এইবার তাহলে আমরা তো বুঝে নিলাম গুরু অনুপাত আর লঘু অনুপাত কি জেনে। মানে প্রথম পদ অর্থাৎ পূর্ব পদটা যদি ছোট হয় তাকে বলবো লঘু অনুপাত, আর যদি বড় হয় তাকে বলবো কি, গুরু অনুপাত। এটা কিন্তু উল্টো ভাবে বলা যায় উত্তর পদের হিসাবে। সেগুলো তোমরা একটু চেষ্টা করবে, আমি বলে দিচ্ছি। যদি উত্তর পদটা বড় হয় তাহলে কি হবে? সেটা লঘু অনুপাত। আর উত্তর পদটা যদি ছোট হয় তাকে কি বলবো? গুরু অনুপাত। মানে এক কথায় উল্টে যাবে ব্যাপারটা। তোমরা বুঝতে পেরেছো, তাই তো। এইবার আমরা আলোচনা করব ব্যস্ত অনুপাত নিয়ে। তাহলে এটা মুছে দিলাম। তাহলে আমি একটা অনুপাত লিখলাম এখানে 2:3, এই অনুপাতটা লিখলাম বোঝার জন্য। এইবার এটাকে ব্যস্ত অনুপাত করব। ব্যস্ত মানে মনে রাখবে উল্টো। তাহলে আমরা একটা অনুপাত লিখলাম কত, 2:3। এইবার এটাকে ইস্টু বলে ভালো ভাষায়। তাহলে এইবার আমরা আরেকটু ডিটেলসে জানি। তাহলে আমি এখানে লিখলাম একটা অনুপাত 2:3, এটাকে ইস্টু বলতে পারো। বোঝা গেল? এইবার দেখো, এইটার আমি কি করব? ব্যস্ত অনুপাত। তাহলে আগে কিন্তু মানে গুলো বুঝতে হবে। ব্যস্ত অনুপাত, তাই তো। তাহলে দেখো, ব্যস্ত অনুপাত মানে কি মনে রাখবে? তুমি মনে রাখবে পদগুলো উল্টে দেবে। তাহলে দেখো, এই ইস্টু করতে ইস্টু দিয়ে রাখি আগে। এইবার এই তিনটাকে টেনে সামনে আনবো, আর এই দুইটাকে পিছনে নিয়ে যাবো, মানে এক কথায় উল্টে দেবো। পদগুলো উল্টে দিলেই তাকেই কি বলবো? ব্যস্ত অনুপাত। এইবার তুমি বলতে পারো যে এই প্রথমটা কি অনুপাত ছিল, দেখো পূর্বপদটা কি, এইটার থেকে দেখো এটা ছোট, মানে পূর্বপদটা কি ছোট। তাহলে এটাকে কি বলে? কি বলে এটাকে? পূর্বপদ যদি ছোট হয়, একটু আগেই বললাম কি বলে তাকে? লঘু অনুপাত। তাহলে এটা লঘু অনুপাত। কিন্তু একইভাবে নিচেরটা দেখো, এটা কি অনুপাত? তুমি বলবে দেখো প্রথম পদ মানে পূর্বপদ থেকে বড়, তাহলে পূর্বপদ বড় হলে তাকে কি বলে? গুরু অনুপাত। তাহলে এটা কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে ফিরে জিজ্ঞাসা করে যে লঘু অনুপাতের ব্যস্ত অনুপাত কি হবে? গুরু অনুপাত। আমি তো একটু আগেই বললাম যে ব্যস্ত মানে কি উল্টো হবে, তাহলে লঘুর উল্টো কি হবে? গুরু, আর গুরুর উল্টো কি হবে? লঘু অনুপাত। বোঝা গেল? তার মানে এক কথায় ব্যস্ত অনুপাত মানে উল্টে দেবে।
বোঝা গেল এটা? আশা করি বোঝা গেল। আরেকটা আমি দিচ্ছি, এটা তোমরা বাড়ি থেকে করবে, কমেন্টে আমাকে জানাবে যে 2:4 এটার ব্যস্ত অনুপাত কি হবে, কমেন্টে আমাকে জানাবে। বোঝা গেল? এইবার আসবো আমরা যৌগিক বা মিশ্র অনুপাতে, তাহলে এটা মুছে দিলাম। তাহলে এইবার আমরা কিসে আসবো? যৌগিক বা মিশ্র অনুপাত। ধরো এখানে আমি একটা অনুপাত লিখলাম 2:3, দু চারটে অনুপাত লিখলাম 2:3, এই একটা লিখলাম 4:5, আর একটা লিখলাম কি 5:6। এইবার আমি বললাম এই যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত কি হবে? মিশ্র মানে কি মেশাতে হবে। তাহলে দেখো কি করি, মিশ্র বা মিশ্র বা আমি আর লিখছি না, এরকম অবলিক দিচ্ছি, মানে এইটার মানে কিন্তু বা বোঝায়, তাই তো। বা কি বললাম? যৌগিক। যৌগিক, এর যৌগিক অনুপাত কি হবে? তুমি মনে রাখবে পূর্ব পদগুলির গুণফল ইস্টু উত্তর পদগুলির গুণফল। মানে কি করব, প্রথমগুলো গুণ করব, এইটা এইটা আর এইটা কি করব, গুণ করব। তাহলে এক এক করে লিখি, 2 গুণ 4 গুণ 5 লিখি, 2 গুণ 4 গুণ 5 লিখলাম। তারপর কি দেব? ইস্টু দেব। একইভাবে এই শেষের গুলো গুণ দিয়ে লিখবো 3 5 6, মানে 3 গুণ 5 গুণ 6, তাই তো। তাহলে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু আরো ডিটেলসে যখন তোমরা টেনে উঠবে তখন লাগবে। আশা করি দেখা যাচ্ছে, পেনের দাগ পড়ছে না ঠিক মতো, একটু দেখে নেবে, তাই তো। মানে প্রথম পদগুলির গুণফল অর্থাৎ পূর্ব পদগুলির গুণফল ইস্টু উত্তর পদগুলির গুণফল, তাই তো। এবার করে দেখবে যা হবে তাই হবে। 4 2 8, 5 8 40, এই তো। এ তোমরা জানো গুণ করতে, ইস্টু করতে ইস্টু হবে, এ সাইডেরটা করতে হবে 3 5 15, 15 আর 6, 15 6 15 90, তাই তো। এগুলো তোমরা জানো। তাহলে এইটার এই তিনটে রাশি, সরি এই তিনটে অনুপাতের যৌগিক বা মিশ্র অনুপাত কত? 40:90। পরিষ্কার? এবার তোমরা কাটাকুটি করতে পারো, দেখে নেবে। বোঝা গেল এটা? তাহলে মিশ্র বা যৌগিক অনুপাত কি? অনেকগুলো অনুপাতের পূর্বপদগুলির গুণফল ইস্টু উত্তর পদগুলির গুণফল। আর কি বললাম? ব্যস্ত অনুপাত মানে উল্টে যাবে প্লেন। বোঝা গেল? আরেকটা অনুপাত আছে, সেটা হচ্ছে সমানুপাত বা সাম্যানুপাত। তাহলে সেই জিনিসটা একটু আমি বলে দিই সংক্ষেপে, তারপর আমরা অঙ্কের মধ্যে ঢুকছি। তাহলে এইবার আমরা জানবো কি সমান অনুপাত বা সাম্যানুপাত। এক এক সময় এক একজন এক এক রকম বলে, তাহলে তুমি খেয়াল রাখবে, তাই তো। তাহলে মানেটা দেখো, আগে কি বলছে? সমান। এটাকে আমি একটু ভাঙলে কি হবে? সমান। সমানুকে আমি একটু ভালোবাসা লিখলে কি হবে? সমান। আর এটাকে ভালোবাসা লিখলে দেখো কি হচ্ছে, বলছে সমানুপাত, মানে সমান যোগ অনুপাত, তাই তো। তাহলে তাই করবো আমি। তাহলে লিখলাম এই পর্যন্ত, বোঝা গেল? তাহলে সমান অনুপাত মানে কি? সমান আর অনুপাত, বোঝা গেল? তার মানে কিরকম? ধরো আমি একটা অনুপাত লিখলাম 2:3, তাহলে এই একটা অনুপাত। একইভাবে আরেকটা অনুপাত লিখলাম এখানে 2:3। তাহলে দেখো এইটা আর এই অনুপাত দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে এই অনুপাত আর এই অনুপাত দেখো দুটো একদম সেম টু সেম, মানে দুটো অনুপাতে কি সমান। তাহলে এই দুটো কি কি বলবো? সমান অনুপাত। মানে এরকম একটা চিহ্ন দিয়ে লিখতে পারি। এবার অনুপাতের ক্ষেত্রে এরকম চিহ্ন আমরা দেবো না। কিরকম চিহ্ন দেবো? এখানে দেখো দুটো দাগ হয়ে যাবে, তাহলে আমাকে এখানে কি দিতে হবে? দুটো এই বিসর্গ দিতে হবে, তাই তো। যেহেতু অনুপাত, আর কি অনুপাত? সমান। তাহলে সমান অনুপাত মানে আমরা জানি দুটো দাগ হয়, কিন্তু এখানে দুটো দাগ হবে না, দুটো কি হবে? বিসর্গ হবে। মানে এইরকম হবে, এই একটা বিসর্গ গেল আর এই একটা বিসর্গ। দেখো এই একটা অনুপাতের চিহ্ন, এই একটা অনুপাত, কটা হলো? দুটো অনুপাত। আমরা জানি সমান সমান এই হয়, তাই তো। একটা দাগ দুটো দাগ, এখানেও কিন্তু আলটিমেটলি তাই হলো, তাই তো। তাহলে এই সমানুপাতের চিহ্নটা কিরকম হয়? চারটে বিসর্গ। বুঝে গেলে? এইটাকেই আমরা এবার পরবর্তীতে খুলে এরকম চিহ্ন দিয়ে লিখবো। বুঝে গেলে? সেগুলো যখন করাবো বুঝতে পারবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? সমানুপাত মানে যে অনুপাতের মান সমান হবে, এটা এটা একই জিনিস। বোঝা গেল? এগুলো নিয়ে অত ডিটেলসে মাথা ঘামানোর দরকার নেই, আরো যখন পরে আলোচনা করব সে তখন আলোচনা করবো। এরপরে আরো আছে ক্রমিক সমানুপাত কি, সেগুলো পরের দিন আলোচনা করবো, এখন অত ডিটেলসে যাচ্ছে না। তাহলে এইবার আমরা কোষে থেকে 2.1 এর যে অঙ্কগুলো আছে আজ আমরা আলোচনা করবো 1 থেকে 7 দাগ পর্যন্ত, আর বাকিগুলো সামনের দিন করবো। তাহলে চলো করা যাক, এটা মুছে দিলাম। তাহলে প্রথমে কোষে থেকে 2.1 এর 1 দাগের অঙ্কটা করা যাক। ওই স্ক্রিনে ছবি আসছে, পড়ে নেবে। কি বলছে? 1 কিগ্রা চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত হিসাব কত, অনুপাত কত হিসাব করি, তাই তো। তাহলে চলো হিসাব করা যাক। তাহলে আমি লিখে নিই, আমি কিন্তু অত ডিটেলসে লিখছি না। তাহলে আমি লিখবো চাল ও ডালের দামের অনুপাত, এটাই তো তোমাকে বার করতে বলছে, তাহলে এটাই বার করব। ডালের, এগুলো কিন্তু আমি তোমাদের কি করিয়েছি, 6-এ থাকতে করিয়েছি, ওই জন্য অত ডিটেলসে যাচ্ছে না। আর ওই ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো, ওখানে দেখে নেবে একটু। তাহলে চাল ও ডালের দামের অনুপাত, তাই তো, সমান সমান দিয়ে লিখি এখানে, তাই তো। এবার দেখো প্রথমে কি এসছে? চাল। তাহলে চালের দাম কত? দেখো প্রশ্নে দেওয়া আছে কিন্তু চালের দাম কত? 40 টাকা, ওটাও লিখতে হবে।
খুব ইম্পর্টেন্ট। কেন? দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনা। যদি রাশি একই না হয় তাহলে কিন্তু তুলনা করতে পারবো না। দেখি রাশি একই কিনা। তাহলে দেখো 40 টাকা, এটা লিখলাম। আর কি বলছে? ডালের দাম। ডালের দাম কত বল দিয়ে দেখো, ওখানে পড়ে বল দিয়েছে কিন্তু 100 টাকা। তাহলে ওটাও লিখি 100 টাকা। খুব ইম্পর্টেন্ট, কিন্তু আগে পরে দিলে হবে না। তুমি এই 100টা প্রথমে দেবে, 40টা পরে দেবে, হবে না। এখানে যা বলেছে তাই দিতে হবে। চাল, চাল। ডাল, ডাল, তাই দিলাম। এদের কি বলছে? অনুপাত। দেখো এখানে অনুপাত বলছে, তা অনুপাতের চিহ্ন কি? বিসর্গ দিয়ে দিলাম। এবার দেখো দু সাইডে সেম জিনিস কেটে দাও। টাকা, টাকা কাটা। বোঝা গেল? আরো সেম জিনিস কেটে দাও। তোমরা জানো শেষে শূন্য থাকলে কেটে দেওয়া যায়। এই শূন্য, এই শূন্য কাটা। একইভাবে আবার সেম সেম নামটা দিয়ে কাটবো। 2 2 4, 2 5 10। এ কিন্তু তোমরা কাটাকুটি জানো, আমি ডিটেলসে বলছি না। তাহলে কি পেলাম? ফাইনালি সমান সমান করতে সমান সমান 2, বিসর্গ করতে বিসর্গ, রেসাইটে কত পেলাম? 5। এইবার এই প্রশ্নটা আমি তোমার কাছে করছি, প্রশ্নে কিন্তু চাইনি, এইটাই চেয়েছে প্লেন। এটা লঘু অনুপাত না গুরু অনুপাত? তুমি দেখে বলো। দেখো প্রথম পদ এটা এর থেকে ছোট না বড়? তুমি দেখো প্রথমটা ছোট, তাহলে প্রথমটা ছোট হলে তাই কি বলে? লঘু অনুপাত। তাহলে এটাকে লঘু অনুপাত। বোঝা গেল এটা? তাহলে আমরা দুইয়ের দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে দুইয়ের দাগের অঙ্কটা কি বলছে চলো পড়া যাক। একটা ত্রিভুজ দিয়েছে, এবার বলছে অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এসিবি কত, তাই তো? তাহলে অঙ্কটা আগে লিখে নিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এরকম একটা ত্রিভুজ দিয়েছে, তাই তো? এবার ওর নাম দিয়েছে, কি নাম দিয়েছে? বিএসি মানে এবিসি, এরকম ভাবে দিয়েছে, তাই তো? তাহলে সরি না, এটা সি, এটা বি, তাই তো? এবার কোণের মান কত দিয়েছে? 60, 50, 70। লিখে নি। 60 ডিগ্রি, 50 ডিগ্রি, আর কত? 70 ডিগ্রি। এটা দিয়েছে। এবার আমার কাছে কি জিজ্ঞাসা করছে? অ্যাঙ্গেল কত? এটা, এটা কিন্তু অ্যাঙ্গেল বলে, মানে এটা কোণের চিহ্ন, তাই তো? তোমাদের এগুলো আমি 5 আলোচনা করেছিলাম, কেন কোণের চিহ্ন এরকম হয়। আমি অত ডিটেলসে যাচ্ছি না। বিএসি, তারপর কি বলছে? ইস টু অ্যাঙ্গেল এবিসি, ইস টু অ্যাঙ্গেল কি বলছে? এসিবি। এটা কত তোমাকে জিজ্ঞাসা করছে। তাহলে এখানেই আমি সমান সমান দিয়ে করে দিই, তাই তো? তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান। এইবার এই জায়গাটায় কিন্তু অনেক ছাত্রছাত্রী ভুল করে, বুঝতে হবে কিন্তু। কোণের ক্ষেত্রে যেটা মিডিলে থাকবে সেটাই কিন্তু কোণ। তাহলে দেখো এখানে বি এ সি, কোনটা মিডিলে আছে? তুমি বলবে এ, তাহলে এইটাই কিন্তু কোণের মান বোঝাচ্ছে। তাহলে দেখো এ মানে কত? ছবিতে কত? এ মানে 60 ডিগ্রি। বসাও। এটাই কিন্তু বুঝতে হবে, মানে মিডিলে যেটা থাকবে সেটাই কিন্তু কোণ বোঝায়। কেন বোঝায়? আমি কিন্তু তোমাদের অলরেডি বুঝিয়েছি 5-এ, দেখে নেবে, আমি অত ডিটেলসে যাচ্ছি না। তাহলে এ মানে কত? ছবির থেকে দেখছি 60। এর ধরে হয়ে গেছে বিসর্গ করতে বিসর্গ, মানে ইষ্ট, তোমরা বোঝো আসলে, তাই তো? এখানে দেখো কোন কোনটা, তুমি বলবে মিডিলে কোনটা আছে? এ বি সি, মিডিলে কোনটা আছে? বি। তাহলে বি মানে কোনটা? বি বি বি, এই তো। দেখো বি মানে কত? 50 ডিগ্রি। বসাও। তাই তো? বিসর্গ করতে বিসর্গ। এটাই কোন কোনটা? কোন কোনটা? এ সি বি, মানে মাঝখানে কোনটা আছে? সি। সি কোনটা? সি কোনটা ছবিতে? এই তো সি। কত? 70 ডিগ্রি। বসাও। এইবার তুমি এখানে একটা ভালো জিনিস লক্ষ্য করো, দেখো প্রত্যেকটার মাথায় কি? ডিগ্রি, ডিগ্রি, ডিগ্রি। তাহলে ডিগ্রি দিয়ে কি মাপ হয়? কোন মাপ হয়। তাহলে এগুলো কিন্তু রাশি বোঝাচ্ছে। তাহলে তিনটাই কি? একই রাশি। ওই জন্যই কিন্তু তুলনা করতে পারলাম। বোঝা গেল আশা করি। এবার সেম জিনিস কাটাকুটি করবে। তুমি বলবে শূন্য শূন্য গুলো আগে কেটে দিই, দিই কেটে। শূন্য, শূন্য, শূন্য। শেষে শূন্য থাকলে কেটে দেওয়া যায়, তাই তো? আর যে কটাই কাটতে হবে অনুপাতে, কিন্তু সব কটাই কাটতে হবে। তুমি এমন করতে পারবে না যে আমি এই দুটোই নিচ্ছি, এই দুটোই কাটছে বলে শেষেরটা নেবো, এরকম কিন্তু করা যাবে। কাটতে গেলে হয় সব কটা কাটতে হবে, আর নয়তো একটাও কাটলে চলবে না। বোঝা গেল? সমান সমান করতে সমান সমান। ফাইনালি কি পেলাম? 6 করতে 6, বিসর্গ, তারপর কি পেলাম? 5, বিসর্গ, কত পেলাম? 7। তাহলে এইটাই কিন্তু ফাইনাল উত্তর। বোঝা গেল? তাহলে 6:5:7। বোঝা গেল আশা করি, একদম সিম্পল জিনিস। তাহলে আমরা এইবার তিনের দাগটা করি, এটা মুছে নিলাম। তাহলে তিনের দাগের অঙ্কটা কি বলছে? একটি পেন্সিলের দাম 3 টাকা ও একটি লজেন্সের দাম 50 পয়সা। একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত হিসাব করি, তাই তো? তাহলে এখানে আমার অনুপাত হিসাব করতে বলছে, তাহলে চলো হিসাব করা যায়। কার হিসাব করতে বলছে? একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত, তাই তো? তাহলে আমি লিখছি। তাহলে আমি অত ডিটেলসে লিখছি না, আমি এমনি প্লেন বাংলা ভাষায় লিখছি শর্ট করে। পেন্সিল ও লজেন্সের দামের অনুপাত। লজেন্সের, লজেন্সের দামের অনুপাত, তাই তো? অনুপাত। পেনটা একটু অসুবিধা করছে, একটু অসুবিধা করে আজ একটু করে নাও, সামনের দিন থেকে আবার ঠিক করবো বলে। বোঝা গেল? পেন্সিল ও লজেন্সের দামের অনুপাত, ওখানে সমান সমান আমি এখানেই দিচ্ছি। বোঝা গেল এই পর্যন্ত? এইবার দেখো কি বলছে? পেন্সিল প্রথমেই। তাহলে দেখো পেন্সিল দাম কত বল দিয়েছে? বল দিয়েছে কিন্তু পেন্সিলের দাম কত? 3 টাকা। তাহলে লিখে নিই ওটা, 3 টাকা, তাই তো?
আর তারপর কি বলছে, লজেন্স, লজেন্স কত বল দিয়েছে, 50 পয়সা। খুব ইম্পর্টেন্ট কিন্তু, ওই পয়সাটা কিন্তু লিখতে হবে পাশে, নয়তো কিন্তু গন্ডগোল হয়ে যাবে, তাই তো। পঞ্চুশটা দুটো। এবার এই দুটোর মধ্যে আমি কি করব, অনুপাত বার করব, অনুপাত বলেছে, তাহলে অনুপাত মানে কি, বিসর্গ। এইবার এই জায়গাটায় কিন্তু ভুল করলে হবে না, বুঝতে হবে ভালো করে। আমি কি বললাম, দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনা, তাহলে রাশি মানে কি, যা দিয়ে মাপা হয়। তাহলে এখানে দেখো এটা কি, রাশিটা কি টাকা, এখানে রাশিটা কি পয়সা, তাহলে দুটো জিনিস তো আলাদা হয়ে গেছে, তাহলে আমরা হিসাব করতে পারবো না। তাহলে আমরা কি করতে হবে, দুটোকে একই করতে হবে, তাই তো। তাহলে কিভাবে করা যায়, আমি হয় টাকাটাকে পয়সা করব, অথবা উল্টোটাও করতে পারি, পয়সাটাকে টাকা করব। এইবার আমার সুবিধা হবে যেটা, সেটা করব। তাহলে তুমি বলো, পয়সাকে টাকা করার সুবিধা না টাকাকে পয়সা করার সুবিধা? তুমি বলবে টাকাকে পয়সা করার সুবিধা, কারণ আমরা জানি 3 টাকা মানে 300 পয়সা। কিভাবে পেলাম, 1 টাকা মানে 100 পয়সা, আমরা জানি ছোটবেলায় 1 টাকা মানে 100 পয়সা, তাহলে 3 টাকা মানে কি 300 পয়সা, তাই তো। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে জেদ গেলে কি দেবো, সমান সমান, তাহলে 3, তাই তো। তাহলে সরি, এখানে 3 দেওয়ার আর দরকার নেই, আমি কিন্তু ওই গুণ টুন করছি না, 3 গুণে 100 ওইসব আমি লিখছি না, ডাইরেক্ট আমি লিখছি। তাহলে 1 টাকা যদি 1 টাকা সমান যদি 100 পয়সা হয়, তাহলে 3 টাকা মানে কত, 300 পয়সা, তাই তো। তাহলে আমি কিন্তু ওটা ডাইরেক্ট লিখে দিলাম। তুমি কিন্তু এরকম গুণ মানে 3 গুণে 100 পয়সা লিখতে পারো, আমি কিন্তু অত ডিটেলসে যাচ্ছি না, এইভাবে লিখলেই ভালো হয়, বোঝা গেল। এর ধরে হয়ে গেছে বিসর্গ করতে বিসর্গ, আর এ সাইডে যা ছিল তাই, 50 পয়সা। বোঝা গেল এটা। এইবার দেখো দু সাইডে সেম জিনিস কাটবো, পয়সা পয়সা কেটে দিলাম। এইবার আবার সেম জিনিস, শূন্য শূন্য, শেষে শূন্য কেটে দেওয়া যায়, আবার কাটবো, পাঁচের নামটা দিয়ে কাটি, 5 6 30, আর 5 একে 5, তাই তো। তাহলে কি পেলাম, সমান সমান করতে সমান সমান 6 বিসর্গ কত পেলাম, 1, তাই তো। এইটা, এইটাই তোমাকে কিন্তু আলটিমেটলি চেয়েছে। এইবার আমি যদি তোমাকে বললাম যে এটা লঘু অনুপাত না গুরু অনুপাত, কি বলবে তুমি? প্রথমটা দেখো বড় না ছোট, এখানে প্রথমটা এটা কি ছোট, আর এটা কি বড়, মানে পূর্বপদটা বড় হলে তাকে কি অনুপাত বলে, গুরু অনুপাত। তাহলে এটা কি গুরু অনুপাত, বোঝা গেল। তাহলে আমরা চারের দাগে যাই, এটা মুছে দিলাম। চারের দাগের অঙ্কটা কি বলছে, একটি আদুলি একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত লিখি, তাই তো। তাহলে চলো হিসাব করা যাক। তাহলে প্রথমে আধুলি, তাই তো। আধুলি কি জিনিস আমি বলছি, আধুলি, তারপর কি বলছে, 1 টাকা, 1 টাকা, তারপর কি বলছে, তারপর বলছে 2 টাকা, তাই তো, 2 টাকা। এর মুদ্রার অনুপাত বলে লিখতে পারো, আমি ডাইরেক্ট লিখছি অনুপাত, তাই তো। তাহলে কি লিখবো, সমান সমান দিয়ে এখানেই লিখে দিই। এইবার এখানে দেখো প্রথমে কি বলছে, আধুলি, আধুলি মানে মনে রাখবে 50 পয়সা। কি বললাম, আধুলি মানে 50 পয়সা। তাহলে আধুলি মানে আমি এখানে লিখবো 50 পয়সা, লিখলাম। তারপর কি লিখবো, 1 টাকা, 1 টাকা মানে তো 1 টাকাই হয়, তাহলে আমি তাই লিখবো 1 টাকা, লিখলাম। তারপর কি বলছে, 2 টাকা, তো 2 টাকা মানে তো 2 টাকাই হয়, সিম্পল জিনিস, তাই তো, লিখে দিলাম। এবার সবকটার কি বলছে, অনুপাত। তাহলে অনুপাত মানে আমরা জানি বিসর্গ দিতে হবে, এগুলো তোমরা জানো। এইবার দেখো এটা কি, পয়সা, টাকা টাকা। তাহলে আলাদা জিনিস রাশিগুলো, তাহলে আমার প্রথম কাজ কি, একই করতে হবে। কিভাবে করা যায়, হয় পয়সাটাকে টাকা করবো, অথবা টাকাটাকে পয়সা করবো। কোনটা বেশি সুবিধা, টাকাকে পয়সা করা বেশি সুবিধা, তাহলে ওইটাই করবো। তাহলে দেখো সমান সমান করতে সমান সমান, 50 করতে 50, পয়সা করতে পয়সা, লিখলাম। সমান সমান, সরি, এই বিসর্গ করতে বিসর্গ। এবার 1 টাকা, এটাকে কি করব, পয়সা করব। তাহলে 1 টাকা মানে কত পয়সা, 100 পয়সা, তাহলে ডাইরেক্ট লিখে দিব 100 পয়সা, লিখলাম। কত হয়ে গেছে আমার, এই পর্যন্ত বিসর্গ করতে বিসর্গ। এবার 2 টাকা মানে কত, 200 পয়সা, ডাইরেক্ট আমি লিখছি, তাই তো। এবার তোমরা জানো সেম জিনিসগুলো কাটাকুটি করতে হবে। কোনটা কোনটা কাটবো, পয়সা পয়সা পয়সা, কেটে দিলাম, বোঝা গেল, সিম্পল জিনিস। আশা করি বোঝা যাচ্ছে, মোটামুটি পেনের দাগ পড়ছে না ঠিকঠাক, একটু বুঝে নেবে, তাই তো। এবার সেম জিনিসগুলো কাটবো, এই শূন্য এই শূন্য এই শূন্য, শেষের শূন্যগুলো কেটে দেওয়া যায়, তোমরা জানো। সেম নামটা দিয়ে কাটবো, 5 একে 5, 5 দুগুণ 10, আর 5 4 20। তাহলে কি পেলাম, সমান সমান দিয়ে লিখে 1:2, তারপর কত পেলাম, 2:2, তারপর কত পেলাম, 4। তাহলে এইটাই কিন্তু ফাইনাল উত্তর। এইবার এখানে যদি আমি তোমাকে বলি যে লঘু অনুবাদ না গুরু অনুবাদ, তাহলে কিন্তু তুমি বলতে পারবে না, কারণ এখানে দেখো একটা দুটো তিনটে, তিনটে পদ আছে, পূর্বপদ, মধ্যপদ, উত্তরপদ। পরিষ্কার, এক্ষেত্রে কিন্তু তোমরা বলতে পারবে না। যদি দুটো অনুপাত থাকে, সরি দুটো পদ থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি লঘু অনুপাত না গুরু অনুপাত। এক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো না,
বোঝা গেল? আশা করি বোঝা গেল। তাহলে আমরা 5-এর দাগে যাই, এটা মুছে দিলাম। এবার চলো 5-এর দাগের অঙ্কটা পড়া যায়। কি বলছে? ওই স্ক্রিনে ছবি আসে দেখে নেবে। বলছে উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস ও নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত লিখি। তাই তো? তার মানে এক কথায় বয়সের অনুপাত চাইছে। তাহলে হিসাব করা যায়। তাহলে প্রথমটা কি বলছে? উমা। তাহলে আমি লিখি উমা, তারপরটা কি বলছে? রাতুল, আর শেষেরটা কি বলছে? নূরজাহান। তাই তো? তাহলে নূরজাহানের বয়সের অনুপাত। সিম্পল জিনিস, এখানে সমান সমান দিয়ে কর দিই। তাহলে প্রথমটা কি বলছে? উমা। তাহলে উমা কত বলছে দেখো, ওখানে বল দেওয়া আছে কিন্তু। উমাটা বলছে কি? 12 বছর 6 মাস। লিখে দিই 12 বছর 6 মাস। তাই তো? তাহলে উমা হয়ে গেছে। এবার তারপর কি বলছে? রাতুল। রাতুল কত বল দিয়েছে? 12 বছর 4 মাস। তাহলে সেটাও লিখি 12 বছর 4 মাস। শেষেরটা কি বলছে? নূরজাহান। নূরজাহান কত বল দিয়েছে? 12 বছর। তাহলে ওটাও লিখে দিই। তাই তো? 12 বছর। আর মাঝখানে কিছু নেই, তাহলে আমরা কি দেবো? কি বার করতে বলছি? অনুপাত। তাহলে অনুপাত মানে কি? বিসর্গ দিতে হবে। দিলাম। এইবার এই, তাহলে এর পরের লাইনটা কি করতে পারি? সমান সমান করতে সমান সমান। এইবার এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। দেখো এটা কি বছর, এটা কি মাস, দুটো জিনিস তো আলাদা। তাহলে আমি আর একই জিনিসে নিয়ে আসতে হবে। তাহলে হয় বছরটাকে মাস করব অথবা মাসটাকে বছর করবো। এইবার প্রশ্ন হচ্ছে তোমার যেটা সুবিধা সেটা তুমি করতে পারো। এবার তুমি প্রশ্ন হলে কি করবে? তুমি জানো বছর থেকে মাস করার সুবিধা, কারণ আমরা জানি বছর থেকে মাস করতে গেলে কি করতে হয়? 12 দিয়ে গুণ করতে হয়। তাহলে যেহেতু এটাকে আমি কি করব? মাস করব, তাহলে এই 12টাকে আবার 12 দিয়ে গুণ করবে। এ কিন্তু তোমরা জানো, আমি অত ডিটেলস আলোচনা করছি না। তাহলে 12 গুণ করে নাও। মানে এই বছরটাকে আমি কি করব? মাস করব। দেখো মাস আছে, এই বছরটাকেও একইভাবে মাস করব, ওই বছরটাকেও একইভাবে মাস করব। কারণ আমরা জানি দুটো মানে সমজাতীয় রাশি না হলে তাদের মধ্যে তুলনা করা যায় না। তা রাশি তো আলাদা হয়ে গেছে, তাহলে আমরা তুলনা করব কি করে? একই করে। ওই জন্য একই করছি। তাই তো? তাহলে আমরা এই বছরকে কি করব? মাস। বছরকে মাস করতে গেলে কি করতে হবে? 12 দিয়ে গুণ। তাহলে এই 12কে 12 দিয়ে গুণ করব। করে দেখবে 2 × 2 = 4, 2 × 1 = 2। গুণ করে দেখবে, তোমরা জানো 144 হবে। তাহলে 144 এখান থেকে পেলাম। তাই তো? আর পাশে অলরেডি কত ছিল? 6। তাহলে এটার সাথে যোগ করে দেবে। এগুলো তোমরা নিচের ক্লাসে শিখে এসছো, আমি ডিটেলসে বলছি না। তাহলে 144 আর এই 6 যোগ করলে কত হয়? তুমি বলবে 150। আর এর পাশে কি লিখবো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর পাশে কি লিখবো? বছর না মাস? কিসে নিয়ে গেলাম এটাকে? বছরটাকে মাসে নিয়ে গেলাম। তাহলে এখানে লিখবো মাস। পরিষ্কার? বিসর্গ করতে বিসর্গ। একইভাবে এটাকে আমরা কি করব? এই বছরটাকে মাসে নিয়ে যাব। তাহলে বছরকে মাসে নিয়ে যেতে গেলে কি করতে হয়? 12 দিয়ে গুণ করতে হয়। তাহলে এই 12কে 12 দিয়ে গুণ করলে একটু আগেই দেখালাম কত হয়? 144। তার সাথে এই চারটা, এই পাশেরটা যোগ করতে হয়। তাহলে 144 আর 4 কত হয়? 148। এই তো লিখে দিলাম। আর পাশে কি লিখবো? মাস। বোঝা গেল? বিসর্গ করতে বিসর্গ। একইভাবে দেখো এই বছরটাকে কি করব? মাস করব। তাহলে বছরকে মাস করতে গেলে 12 দিয়ে গুণ। তাহলে এই 12কে 12 দিয়ে গুণ করলে কি হবে? 144 লিখে দিলাম। আর পাশে কি লিখবো? মাস। পাশে তো আর কিছু নেই কিছু যোগ করার, তাই তো? তার মানে ডাইরেক্ট যা হবে তাই। এবার দেখো সেম জিনিসগুলো কাটো। মাস, মাস, মাস কেটে দিলাম। এবার ওই কাটাকুটি করতে হবে। সেম নামটা দিয়ে কাটবো, দুইয়ের নামটা দিয়ে কাটি। 75 × 2 = 150। এটা হচ্ছে 7 × 2 = 14, 4 × 2 = 8, 74 হবে। এটাকে কেটে দেখবে 7 × 2 = 14, 72 হবে। আবার 2 দিয়ে কাটবে, 2 দিয়ে আর যাবে না। তাহলে আর কোনো নামতা দিয়ে কি যাবে? কাটাকুটি করলে আলটিমেটলি এইটা হলো। তাই তো? এবারে এটাকে আর মনে হয় কাটাকুটি যাবে না। এবার তোমরা কাটাকুটি করতে পারলে করবে, আর যদি না করতে পারো এই পর্যন্তই রেখে দেবে। এইটাই হবে, আর কাটাকুটি যাবে না এই পর্যন্ত। তাহলে কি পাবো? সমান সমান দিয়ে লিখে দিই 75। 75 করতে 75 বিসর্গ, পরেরটা কত পেলাম? 74 বিসর্গ, পরেরটা কত পেলাম? 72। এটাই কিন্তু আলটিমেটলি উত্তর। বোঝা গেল? এবারে এক্ষেত্রে এটাই উত্তর। এই লঘু অনুপাত না গুরু অনুপাত, সেক্ষেত্রে তোমার কোনো প্রশ্নই ওঠে না, কারণ তিনটে, একটা দুটো তিনটে আছে, তিনটে থাকলে তো বলতে পারি না। 6-এর দাগের অঙ্কটা কি বলছে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই 6 আর 7-এর দাগ প্রতিবার পরীক্ষায় আসবে এরা। কি বলছে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। তাই তো? তাহলে আমি আগে ত্রিভুজটা কি ত্রিভুজ সেটা আগে লিখে নিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। সমকোণী সমকোণী সমদ্বিবাহু সমদ্বিবাহু তাই তো? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এর কোণগুলির অনুপাত তোমাকে জিজ্ঞাসা করছে। এইবার এই মানেটা কিন্তু তোমাকে ঠিক করে বুঝতে হবে। প্রথমটা কি বলছে? সমকোণ, এর বাংলা মানে কত? 90 ডিগ্রি।
আর এর পরেরটা কি বলছে, সমদ্বিবাহু। সম মানে সমান, আর দ্বি মানে কি দুই, আর বাহু মানে, বাহু মানে তোমরা জানো বাহুই হয়। তার মানে দুটো বাহু সমান, তাই তো? মানে ত্রিভুজটা কিরকম হবে, দুটো বাহু সমান আর একটা কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। মানে কিরকম হয়, ত্রিভুজটা যদি আমি আঁকার চেষ্টা করি, এমনি পরীক্ষায় আঁকার দরকার নেই, বোঝানোর জন্য বলছে। যদি আমি আঁকার চেষ্টা করি, প্রথমে 90 ডিগ্রি আঁকবো। 90 ডিগ্রি মানে কি, একটা দাগের উপরে আর একটা খাড়া দাগ। এগুলো কিন্তু আমি ফাইভে আলোচনা করে দিলাম, যে একটা দাগের উপরে আর একটা খাড়া দাগ নিলে কেন 90 ডিগ্রি হয়, সেটা দেখে নেবে, তাহলে আর কোনো প্রশ্ন থাকবে না। তাহলে আমি অত ডিটেলসে যাচ্ছি না। তাহলে 90 ডিগ্রি মানে কি, এই একটা দাগ, এর উপরে যদি আর একটা খাড়া দাগ দিই, তাহলে এই কোণটা কত হয়, 90 ডিগ্রি। বোঝা গেল? এইবার তাহলে এটা তো হয়ে গেছে, 90 ডিগ্রিটা এঁকে নিলাম। এবার কি বলছে, সমদ্বিবাহু মানে দুটো বাহু কি করতে হবে, দ্বি মানে দুই, আর সম মানে সমান, মানে দুটো বাহু সমান করতে হবে। তাহলে এই একটা বাহু আর এই একটা বাহু মোটামুটি সমান আঁকার চেষ্টা করলাম, এটা আর এটা সমান করলাম। আর ত্রিভুজ মানে কিরকম হয়, ত্রিভুজ বলে তো তিন কোণা, তাহলে এই দুটো মিলিয়ে দিতে হবে, তাই তো? তাহলে এইটাই হলো ত্রিভুজ। বোঝা গেল? পরীক্ষা কিন্তু আঁকতে হবে না, আমি বোঝানোর জন্য বলছি। এইবার এক্ষেত্রে কিন্তু তোমাকে বুঝতে হবে। দেখো এখানে আমার কি বলছে, কোণগুলির অনুপাত। তাহলে একটা কোণ তো 90 ডিগ্রি পেলাম, কিন্তু এই কোণটা আর এই কোণটা কত হবে আমরা তো জানি না। তাহলে কিভাবে বের করবো, তোমাকে আমি একটা কথা বলে দিলাম, যদি বাহু সমান হয় তাহলে কি হবে, কোণও কি হবে, সমান হবে, তাই তো? তার মানে এই দুটো মানে এই বাহু আর এই বাহু যেহেতু সমান, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে। এবার প্রশ্ন হলো সমান তো হবে বুঝলাম, কিন্তু কত হবে? তাহলে দেখো ত্রিভুজের তিনটে কোণ কত হয়, এগুলো কিন্তু সব আমি নিচের ক্লাসে আলোচনা করে রেখেছি, যে কেন হয়, কি জন্য হয়, কোন সব কারণের জন্য হয়, পরিষ্কার ওগুলো দেখবে, আমি অত ডিটেলসে যাচ্ছি না। তাহলে ত্রিভুজের তিনটে কোণ কত হয়, 180 ডিগ্রি, কিন্তু তার মধ্যে 90 ডিগ্রি অলরেডি হয়ে গেছে। তাহলে আর কত বাকি আছে, 90 ডিগ্রি। 90 90 180, তাই তো? কিন্তু ওই 90 ডিগ্রিকে এমন ভাগে ভাগ করতে হবে যেন এখানে যা পাই এখানেও তাই পাবে, মানে দুটো সমান ভাগে ভাগ করতে হবে। তাহলে কত হবে, 45। 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তোমরা অনেকে এটা মুখস্থ করো, কি জন্য মুখস্থ করো আমি তো জানি না। তাহলে এখানে বুঝিয়ে দিলাম, এখানে কিন্তু মুখস্থ করার কোনো জায়গা আছে না। তিনটে যোগ করে দেখবে 180 হয়। তাহলে তিনটে যখন যোগ করে 180 হবে, দেখবে এই দুটো যোগ করে 90, আর এটা কত, 90। 90 90 180। বোঝা গেল? তার মানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলো কি হয়, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি। এটার নাম দিতে পারো একটা, এ বি সি, তাই তো? এবার এখানে লিখবে কোণগুলির অনুপাত, যা খুশি লিখবে, কোণগুলির অনুপাত, এই তো? তাহলে কিভাবে বার করলাম, বোঝা গেল? কোণ মানে আমরা জানি তিনটে কোণের মান কত হয়, 180 ডিগ্রি। তার মধ্যে অলরেডি তো 90 হয়ে আছে, তাহলে এই দুটো মিলে কত হওয়া উচিত, আর 90 হওয়া উচিত। 90 90 180। এইবার ওই 90 কে আবার কি দুটো সমান কোণে ভাগ করতে হবে, তাহলে এক একটা কত হবে, 45। তাই করলাম, তিনটে যোগ করে থাকবে 180 হবে। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এবার কোণগুলির অনুপাত কি হবে, দেখো প্রথমে আমি এই দিক থেকে নিচ্ছি, প্রথমে কত, 45 ডিগ্রি, তাই তো? তারপরে কি হবে, 90 ডিগ্রি। তারপরে কি হবে, 45 ডিগ্রি। এইবার তোমাদের মধ্যে অনেকে বলতে পারো, না এই 45টা আমি এখানে নেবো, এই 90টা ওখানে নেবো, কোনো যায় আসে না, যা খুশি নিতে পারো। আর কি বলছে, অনুপাত মানে বিসর্গ দিতে হবে। এবার কাটাকুটি করতে হবে, 5 দিয়ে কাটে, পাঁচের নাম তাই। 5 9 45, 5 18 90, আর 5 9 45, তাই তো? আবার এক সেম নামতা দিয়ে কাটে, নয়ের নামতা দিয়ে কাটে, 9 1 কে 9, 9 2 18, 9 1 কে 9। তাহলে কি পেলাম ফাইনালি, 1 করতে 1, বিসর্গ করতে বিসর্গ, 2 করতে 2, বিসর্গ করতে বিসর্গ, 1 করতে 1। বোঝা গেল? এবার তুমি যদি কোনগুলো উল্টো পাল্টা করে নাও, ওই একই আসবে, শুধু এই দুইটা হয় পেছনে যাবে, নয় সামনে আসবে। বোঝা গেল? তার মানে কি পেলাম উত্তর, 1:2:1। বোঝা গেল? তাহলে এই অঙ্কটার উত্তর কিন্তু এইটা। পরীক্ষায় এই ছবিটা দিলে ভালো হয়, না দিলেও কিন্তু অসুবিধা নেই, কিন্তু সেক্ষেত্রে তোমাকে উপরে লিখতে হবে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের মান হয় 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি। আর কেন হয় সেটা কিন্তু তোমাকে পরীক্ষায় বলতে হবে না, কিন্তু আমি এখানে বলে দিলাম যে কেন হয়। বোঝা গেল আশা করি? তাহলে এইবার আমরা সাতের দাগে যাই, এটা মুছে দিলাম। সাতের দাগের অঙ্কটা কি বলছে, চলো পড়া যাক। বলছে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি, তাই তো? তাহলে এখানে ত্রিভুজটা কি বলছে, সমবাহু মানে প্রত্যেকটা বাহু কি সম মানে সমান। তাহলে ত্রিভুজটা কিরকম হবে, আমি আঁকার চেষ্টা করছি, মোটামুটি আঁকার চেষ্টা করলাম, হাতে আঁকা তো একটু ছোট বড় হতে পারে। তাহলে দেখো এই বাহুটা এই বাহুটা এই বাহুটা প্রত্যেকটা বাহু সমান। এইবার তোমরা জানো বাহু যদি সমান হয় কোনো কি হয়, সমান হয়, তাই তো? তাহলে আমরা জানি ত্রিভুজের তিনটে কোণ মিলে কত হয়, 180 ডিগ্রি। এইবার ওই 180 ডিগ্রিকে সমান ক ভাগে ভাগ করতে হবে, দেখো, এক ভাগ, দু ভাগ, তিন ভাগ। তাহলে সমান তিন ভাগে ভাগ করলে এক এক ভাগের মান কত হবে, তুমি বলবে 60 ডিগ্রি। এগুলো তোমরা মুখস্থ করো, কিন্তু এইভাবেই কিন্তু আসছে, মনে থাকবে।
যে আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের মান মানে তিনটে কোণের যোগফল বা সমষ্টি কত হয় 180 ডিগ্রি। এইবার এখানে যেহেতু বাহু সমান তাহলে সবকটা কোণ সমান হবে। তাহলে ওই যে 180 ডিগ্রি পেলাম তাহলে ওটাকে সমান ক ভাগে ভাগ করতে হবে? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। তাহলে সমান 3 ভাগে ভাগ করলে কত হয়? একটা একটা 60 ডিগ্রি, 60 60 60 গুণ যোগ করে দেখবে 180 হয়। তাহলে লিখতে হবে, ওটা লিখবো পরে, যে আমরা জানি সমবাহু ত্রিভুজের তিনটি কোণের মান যথাক্রমে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। লিখলে এইবার আমরা কি বার করবো? কোণের অনুপাত। তাহলে লেখো, চলো করা যাক। তাহলে কোণের অনুপাত, এই তো কত হবে বলো? সেম জিনিস, সমান সমান দিয়ে করে দেওয়া যাক। প্রথমে এইটা লিখছি, ইচ্ছা মতো লিখছি, আগে পরে দিলে তো কোনো যায় আসে না। তারপরে এটা, ও মাথায় সরি ডিগ্রি দিতে হবে অবশ্যই। তারপর এইটা, তাই তো। আর মাঝখানে কি দেবো? বিসর্গ দেবো, মানে অনুপাত বলেছে যেহেতু, তাই তো। এবার সেম জিনিস কাটাকুটি করতে হবে, শূন্য শূন্য শূন্য, ছয় কাটাকুটি করবো, ছয় কে ছয়, ছয় কে ছয়, ছয় কে ছয়, তাই তো। সমান সমান দিয়ে করতে ওয়ান বিসর্গ, ওয়ান বিসর্গ, তারপর ওয়ান, তাই তো। তাহলে বোঝা গেল, তাহলে এইটাই কিন্তু আলটিমেটলি অনুপাত। বোঝা গেল। এইবার তোমাকে আমি একটু ঘুরিয়ে অন্য অঙ্ক দিচ্ছি, এটা তুমি বাড়ির থেকে করবে। এরকম একটা সামান্তরিক আঁকবে, এগুলো কিন্তু কি জিনিস আমি আগের ভিডিওতে বুঝিয়েছি। এরকম একটা দিলাম, লিখবে এই কোণটা কত, লিখবে 80 লিখবে, এই কোণটা 100, তাই তো। আর এই কোণটা লিখবে, এটা লিখবে 90, এই ইচ্ছা মতো দিচ্ছি, এটা লিখবে 90। পরিষ্কার। এইবার আমি তোমাকে প্রশ্নটা দিলাম যে সামান্তরিকের চারটি কোণের অনুপাত বার করতে হবে। এই ছবিটা তোমাকে দিয়ে দিলাম, আমি বললাম এবার এর চারটি কোণের অনুপাত তুমি বার করো। বার করবে কি করে করবে? এইটা বিসর্গ, এইটা বিসর্গ, এইটা বিসর্গ, এটা করে থাকবে, হেন তেন করে যা বেরোবে তাই বেরোবে। বোঝা গেল? তাহলে এইটা তোমার বাড়িতে থাকবে। উত্তরটা কি হলো কমেন্টে আমাকে জানাবে। বোঝা গেল? তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।